হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরও একটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে করে দেখাবো কাঁঠালের বিচির একটা রেসিপি। এখন গ্রীষ্মকাল আর সবার ঘরে ঘরেই কাঁঠালের বিচি অনেক জমা হয়ে গেছে কাঁঠাল খেয়ে খেয়ে। তো কাঁঠালের বিচি দিয়ে যদি আমরা ভালো ভালো রেসিপি করতে পারি দুপুরে খাবার জন্য গরম ভাতের সাথে, তাহলে তো আর কথাই নেই। তো আমি আজকে আপনাদের কাঁঠালের বিচি দিয়ে একটা ইয়ামি ভর্তা রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দিবেন। বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির মেম্বারদের সাথে আমার রেসিপিটা শেয়ার করুন। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে একটা মনের কানেকশান হয়ে গেছে। এই যে রান্নার একটা রেসিপি বা ভিডিও আপনাদের জন্য ছাড়ি, এটার মাঝেই আমি মনের অনেক কষ্টের কথা, ভালো লাগার কথা বলতে পারি। আর বলতে পারাটাই মনটা অনেক হালকা হয়ে যায়। আর আপনাদের সাথে এরকম কথা বলতে পারলে খুব ভালো লাগে। তাদের মতো হাউসওয়াইফদের এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ইউটিউব, ফেসবুক সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার লাইফের সবচাইতে ভালো কিছু স্মৃতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হঠাৎ করে বিয়ে হয়ে গেল আর বাচ্চা কনসেপ্ট করলো। তো মা হওয়া, বাচ্চা বা বিবাহিত লাইফ সবের জন্য মানসিকভাবে একদম রেডি ছিলাম না। তারপর প্রেগনেন্সি অবস্থায় অনেক কষ্ট করেছি, সারাক্ষণ বমি বমি বমি, মাছ মাংস কাটতে পারতাম না, রান্না করতে পারতাম না, খাওয়া তো দূরের কথা। ভাতে গন্ধ, পানিতে গন্ধ, সব কিছুতে গন্ধ, এরকম অবস্থায় কাটছিল। এমনও দিন গেছে ভাতের প্লেট নিয়ে খেতে বসেছি, কিন্তু ভাতের প্লেটের মধ্যেই বমি করে দিয়েছি। খুব কষ্ট গেছে। তারপরে এইভাবে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়ে কাটছিল। এইভাবে কাটতে কাটতেই দেখা গেল যে স্যালাইন দিতে হলো। তারপর কিছুটা একটু সুস্থ হলাম। এরপর আস্তে আস্তে গন্ধ এবং সব কিছু কাটিয়ে উঠলাম। তারপর একটু খাওয়া দাওয়া শুরু করলাম। আস্তে আস্তে মাছ মাংস এগুলোর গন্ধটা চলে গেল, আমার সব খাবারে যে গন্ধ লাগতো সেটাও চলে গেল। তো আমি আমার দুটো বাচ্চার সময়তে একই রকমের সমস্যা ফেস করেছি, এভাবেই কষ্ট করেছি, খেতে পারতাম না। তো আমি আমার প্রেগনেন্সি অবস্থার এই কষ্টের দিনগুলো একাই কাটিয়েছি। আমার ফ্যামিলি বা আমার হাজব্যান্ডের ফ্যামিলির কাউকেই আমি তখন সে সময় পাশে পাই নাই। আমি একা একাই যেহেতু থাকতাম ঢাকায়, সে কারণে প্রথম বেবিটা হওয়ার সময় আমি ঢাকায় ছিলাম। তো বেবি হওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব। তো এই মুহূর্তে আমার শেষ স্টেজ, যে কোনো সময় বেবি হয়ে যাবে। তো এরকম সময় আমি ট্রেনেও জার্নি করতে পারছিলাম না, বাসেও জার্নি করতে পারছিলাম না। তো সেই হিসেবে প্লেনের টিকিট কাটা হলো আমাকে প্লেনে করে রাজশাহী নেওয়ার জন্য। তারপরে যখন প্লেনে উঠতে গেলাম তখন প্লেনের এরা আমাকে আর নেয় না, নিবে না, বলে না আপনার তো লাস্ট স্টেজ, যে কোনো সময় বেবি হয়ে যাবে, আপনাকে তো প্লেনে নেওয়া যাবে না। প্লেনে যদি এরকম কিছু সিচুয়েশন হয় তাহলে পরে আমাদের প্লেনে কোনো ব্যবস্থা নেই। তো আমি অনেক বুঝিয়ে বললাম যে আমার এখনও অনেক সময় আছে, এখনই বেবি হবে না, এই সে ডেট অনেক দেরিতে আছে। তো ওনারা বলে না, আপনাকে দেখে তো মনে হচ্ছে যে কোনো সময় আপনার বেবি হয়ে যাবে। তারপরে অনেক রিকোয়েস্ট করে তারপরে আমাকে নিল। তো প্লেনের উপরেও এয়ার হোস্টেসরা আমাকে সারাক্ষণ ফলো আপে রেখেছিল যে যে কোনো সময় হয়তো কিছু একটা হতে পারে। তবে ঢাকা থেকে রাজশাহী আধা ঘন্টা রাস্তা, কোনো সমস্যা হয়নি। রাজশাহী গিয়ে পৌঁছে গেলাম। কিছুদিনের মধ্যেই বেবি হওয়ার জন্য পেন হলো, তারপর বেবি হয়ে গেল। তো বন্ধুরা, আমি যে সমস্যাগুলো ফেস করেছি সেটার থেকে আপনাদেরকে বলবো, সকল মা বোনদেরকে বলবো যে কোনো সময় ডেলিভারি হওয়ার জন্য বাসায় স্টে করবেন না, থাকবেন না। আর বাসায় যদি ডেলিভারি করেন তাহলে পারে খুব অভিজ্ঞ নার্সদেরকে বাসায় নিয়ে এসে ডেলিভারি করাবেন। তো আমার ডেলিভারির সময় আমার হাজব্যান্ডের বারণ ছিল হাসপাতালে নেওয়া যাবে না। তো আমার আম্মু ভয়ে হাসপাতালে নেয় নাই, বাসায় আমাদের ফ্যামিলি একজন দায় বা ধাত্রী ছিল, ওনাকে নিয়ে এসে ডেলিভারি করিয়েছে। তো বাসায় ডেলিভারি করতে গেলে মহিলাদের অনেক রকমের প্রবলেম হয়, অনেক কিছুই সমস্যা হয়ে যায়। তো সে কারণেই মেয়েদের সবসময় উচিত হাসপাতালে কিংবা অভিজ্ঞ নার্সদের কাছে ডেলিভারি করানো। তো অনেক কষ্টের পর আমার বেবি হলো।
আমার বেবি একটা মেয়ে বেবি হলো, একদম চাঁদের মতো ফুটফুটে একটা মেয়ে। আর মেয়ের মুখটা দেখেই সকল কষ্ট ভুলে গেলাম। তো এইরকমভাবে আমি আমার দ্বিতীয় বাচ্চা ছেলেকেও জন্ম দিয়েছি। ছেলের সময়তেও একই সমস্যা, ছেলের সময়তেও আমি একাই ছিলাম। তবে আমি আমার যেখানে বসবাস করতাম সেখানেই আমি আমার বেবিকে জন্ম দিয়েছি। আমার দুটা বেবি হওয়ার সময়ই যখন 8 মাস প্রেগনেন্সি চলছিল, ঠিক সে সময় একই ঘটনা ঘটেছিল। 8 মাস টাইমে তো বেবি অনেক নড়াচড়া করে, লাথি মারে, তো এটাতে অভ্যস্ত হয়ে গেছিলাম। তো সকাল থেকেই হঠাৎ কেন জানি পেটটা শক্ত হয়ে গেল আর বেবির নড়াচড়া বন্ধ হয়ে গেল। লাথি নাই, নড়াচড়া নাই, খুব টেনশনে পড়ে গেলাম। হায় আল্লাহ, কি হলো, বেবির নড়াচড়া বন্ধ হয়ে গেল। তো সারাটা দিন এরকম টেনশনে কাটালাম। তখনকার সময়ে এত সুযোগ সুবিধা ছিল না যে দৌড় দিয়ে ডাক্তারের কাছে চলে যাব বা আমার পাশে যে মুরব্বি কেউ ছিল তার সাথে আলাপ করবো, এরকম সুযোগ ছিল না। তো খুব টেনশনেই কাটালাম। এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ডাক্তারি ব্যাখ্যা আমি জানি না কী কারণে এরকম হয়েছিল। তবে সারাদিন এভাবে মুভমেন্ট বন্ধ ছিল আমার বাচ্চা দুটারই। তারপরে মধ্যরাত্রে গিয়ে হঠাৎ তখন একেবারে একটা লাথি দিয়ে তারপর নড়াচড়া শুরু করলো। তো এই যে সারাদিন যে কি একটা টেনশন আর কষ্টে, মানসিক অস্থিরতার মধ্যে কাটিয়েছিলাম, সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। তো এই বেবির সময়তে আমি হাসপাতালে চলে গেছিলাম। এই বেবি হওয়ার সময় আমার কোনো পেনই ছিল না, ডেট ওভার হয়ে গেছিল। তো সেই টেনশন থেকে ভয়ে ভয়ে আবার হাসপাতালে ভর্তি হয়ে গেলাম। হাসপাতালে ডাক্তার বললেন যে নর্মালি ডেলিভারি হবে না, সিজার করাতে হবে। তো আমাকে সিজারের জন্য রেডি করিয়ে ফেলা হলো, অ্যানেস্থেসিয়া দেওয়া হলো, আমার নিচের অংশটা অবশ করা হলো, আর ওপরের সাইডে আমি সব কিছু বুঝতে পারছিলাম। তো বুঝতে পারলাম আমার পেটে একটা ব্লেড দিয়ে দাগ দেওয়া হলো, মনে হলো যে একটা টান দিল। এরপর স্কিনটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে ভিতর থেকে একটা বেবি নিয়ে আসলো। এরপরে আবার সেলাই করে দেওয়া হলো সেই স্কিনটা। তারপর ডাক্তার আমাকে বাচ্চাকে দেখিয়ে বলল, দেখুন মা, আপনি কত সুন্দর একটা ফুটফুটে বেবির জন্ম দিয়েছেন, বাচ্চাকে একটু আদর করে দেন। মুখটা দেখলাম, বাচ্চাকে আদর করে দিলাম, সকল কষ্ট ভুলে গেলাম। ছেলের মুখ দেখে সকল কষ্ট ভুলে গেলাম। আর ভাবলাম এমন ফুটফুটে একটা চাঁদের মতো সন্তান আমি পৃথিবীতে নিয়ে এসেছি। এই যে 9 মাসের কষ্ট বাচ্চার মুখ দেখেই ভুলে গেলাম। 9 মাসের কষ্টের মধ্যে কিন্তু অনেকটা ভালোবাসা, ভালো লাগা, অনেক ভালো লাগার স্মৃতি কিন্তু জড়িয়ে থাকে। আর বাচ্চার মুখটা দেখার পরেই আমরা মায়েরা কিন্তু সকল কষ্ট ভুলে যাই। আমার দ্বিতীয় বেবিটা হওয়ার সময় আমার আম্মু আমার পাশে ছিলেন এবং পাশে থেকে আমাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন। আমার ছেলে মেয়েগুলো এখন আমার বন্ধুর মতো, তারা বড় হয়ে গেছে, আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে আছে। তো বন্ধুরা, মা হওয়ার কিছু সুখের স্মৃতি আপনাদের সাথে তুলে ধরলাম। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। বন্ধুরা, আজকে কাঁঠালের বিচির ভর্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর রেসিপি এবং আমার লাইফের এই ভালো লাগা স্মৃতির গল্প আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব, ফলো দিয়ে দিবেন। আর ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে আমার এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি বানাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।